আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাগেরহাট জেলার অন্যতম একজন অদ্বিতীয় মুখ, শহীদ প্রেসিডেন্ট অন্যতম একজন আদর্শ সৈনিক, বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্র সংসদের যিনি সাবেক সমাজ কল্যাণ সম্পাদক, পিরোজপুর জেলার সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্র সংসদের যিনি ক্রীড়া সম্পাদক, বাগেরহাট জেলা তাঁতি দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বাগেরহাট জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় তাঁতি দলের সংগ্রামী সদস্য এবং জাতীয়তাবাদী বন্ধু দলের সংগ্রামী প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিক, একজন সমাজসেবক, একজন ব্যবসায়ী, সজ্জন ব্যক্তিত্ব, বাগেরহাট ৪ মোড়লগঞ্জ শরণ খোলার নন্দিত মুখ হিসেবে যিনি সর্বাধিক আলোচিত সুপরিচিত ব্যক্তিত্ব, একজন জাতীয় রাজনীতিক জনাব শরীফ মোস্তফা জামান লিটু আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রল দক্ষিণ নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট একজন আদর্শ নিয়ে তিনি দীর্ঘ বছর তৃণমূল থেকে পরবর্তীতে কেন্দ্রীয় রাজনীতিতে একটি সহযোগী সংগঠন প্রতিষ্ঠা করে সারা দেশে বিএনপির আদর্শের বা জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্ব প্রতিষ্ঠা করে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এবং ৩৬ জুলাইয়ের রাজপথের নেতৃত্বে তার সহযোগী সংগঠনের মাধ্যমে যে নেতৃত্বগুলি তৈরি হয়েছে এবং যেটি আন্দোলনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই সব কিছু বিষয় নিয়ে এবং ঐতিহাসিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব শরীফ মোস্তফা জামান লিটু। জি জনাব, আপনি দর্শক শ্রোতাকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার সাথে প্রাক আলোচনায় যেটি জানলাম যে আপনি প্রায় ৪ যুগ যাবৎ রাজপথে আছেন, শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে আপনার রাজপথে পথ চলা। শহীদ প্রেসিডেন্ট রহমানের ইতিহাস, ঐতিহ্য, তার নীতি আদর্শ প্রতিটি ধারণ করে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে আপনি কেন্দ্রীয় পর্যায়ের পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন এবং সারা দেশে আপনার এই সহযোগী সংগঠনের নেতৃত্বও রয়েছেন। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা প্রেরণার ভিত্তিতে আপনি অন্য রাজনৈতিক দলের আদর্শের পরিবর্তে কেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তকের আদর্শ ধারণ করে রাজপথে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকে যারা অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন। বাংলাদেশের সকল জাতীয়তাবাদী শক্তির সপক্ষের মানুষগুলো, ভাই বন্ধু এবং আমার শুভাকাঙ্ক্ষীরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার সহযোগী সংগঠন জাতীয়তাবাদী বন্ধু দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে 1984 সাল যখন আমি ছাত্র স্কুলে পড়ি, আমি ক্লাস 8-এ, আমার বাবা একজন সরকারি উচ্চমান সহকারী, তার মুখ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গল্প শুনতাম। তিনি যখন অফিস ছেড়ে বাসা আসতেন, রেডিও থেকে খবর শুনতেন, খবর বিষয় বিশ্লেষণ করতেন, তারপরে তার বন্ধু বান্ধব নিয়ে আলোচনায় মশগুল থাকতেন। তখন আমার বাবার মুখ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক গুণগান শুনতাম। আমার বাবা তৎকালীন পূর্ব পাকিস্তানে খুলনা আজম খান কমার্স কলেজে পড়াশুনো করতেন। সেখান থেকে তিনি ছাত্র আন্দোলন করতেন বাংলাদেশের সপক্ষে, ছাত্র ইউনিয়নে থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমার বাবা ছাত্র রাজনীতি করেছেন। আমি তার ধারাবাহিকতায় তার উত্তরসূরি হিসেবে আমি আমার বাবার কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুণগান শুনতাম এবং কিছু বিষয় লক্ষ্য করতাম যে আরও ছোটোকালে দেখতাম যে দেশে যখন শেখ মুজিবের আমল, অনেক ছোট, দুর্ভিক্ষ, মানুষের খেয়ে পরে বেঁচে থাকার তার যে কষ্ট, ছোটবেলায় কিছুটা না বুঝলেও দেখতাম, এগুলো দেখতাম। কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে 15 আগস্টের যে পট পরিবর্তন, এরপরে সিপাহী জনতার বিপ্লব, 7ই নভেম্বরের সেই বিপ্লবের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দায়িত্বভার গ্রহণ করলেন। গ্রহণ করার সময় বাংলাদেশটা ছিল একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত একটি রাষ্ট্র। সেখান থেকে তিলে তিলে তার মেধা, মনন, দর্শন দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে, তার কর্ম দিয়ে বাংলাদেশকে তিলে তিলে তিনি অর্থনৈতিক দুরবস্থাকে কাটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে গেছেন। আমরা ছোটবেলা থেকে দেখেছি। যে কথাটা বলতে গেছিলাম, জি, আমি এই আলোচনাগুলি একটু আসতে চাই, একটু প্রাক আলোচনা থেকে আমরা একটু যেতে চাই। আমাদের স্বাধীনতা, আমরা একটি
রাষ্ট্রের একটি অংশ ছিলাম, সেখান থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলাম। এই স্বাধীনতার প্রশ্নে, স্বাধীনতার প্রয়োজনে কিছু ব্যক্তি আমাদের এখানে কন্ট্রিবিউট করেছেন। আমাদের কিছু ফাউন্ডার ফাদার্সরাও রয়েছেন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শের বাংলা একে ফজলুল হক, মজলুম জনতা আব্দুল হামিদ খান ভাসানী, শাহের সলিমুল্লাহ, শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যে বিদগ্ধ জন যারা আমাদের রাষ্ট্রের জন্য এত গুরুত্ব দায়িত্ব পালন করেন, প্রত্যেকে জীবন বাজি রেখেছেন। তো আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমতার প্রশ্নে এই মানুষগুলিকে ফাউন্ডার ফাদার স্বীকৃতির জায়গাগুলি নিয়ে আপনার আসলে অভিব্যক্তিটাকে। ধন্যবাদ আপনাকে। আজকে আমি যে ভাষায় কথা বলতেছি, যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আমি কথা বলছি, এবং যে কারণে আমি একজন রাজনীতিবিদ হওয়ার পথে রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনকল্যাণের জন্য, সে বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে 1971 সালে, যখন এই দেশ পাকিস্তানের অধীনে ছিল। 25শে মার্চ সেই কালো রাত্রে যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন করত বাংলাদেশে, তখন অনেক রাজনৈতিক দলের মধ্যে একটি অন্যতম রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সেই বাংলাদেশে আওয়ামী লীগের জন্ম নিয়ে আমি কথা বলে সময় নষ্ট করতে রাজি না, কারণ এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন হলো আমাদের বাংলাদেশে যত রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদের নেতা, নেতাদের নেতা আর কি, মজলুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি হচ্ছেন প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। আজকে সেই স্বপ্ন ছিনতাই হয়ে গেছে। সেই বিষয়ে আমি কথা বলতে যাব না, কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে হলো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। যখন 25শে মার্চ এই পাকিস্তানি হানাদার বাহিনী, তার আগে আলোচনা চলতেছিল, আলোচনার ফাঁকে ফাঁকে টাইম কিল করে সেই হায়ানা পাকিস্তানি সেই শাসক গোষ্ঠী বাংলাদেশে জাহাজে করে অস্ত্র পাঠাইছে। অস্ত্র পাঠাতে পাঠাতে যখন তারা সমস্ত কিছু বাংলাদেশটাকে যুদ্ধের ময়দান তৈরি করে ফেললো, তখন 25শে মার্চ রাত্রে আমাদের বাংলাদেশের একজন নেতা, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান, যিনি অনেকেই বলেন স্বাধীনতার স্থপতি, আমি তাকে স্থপতি বলবো না, স্থপতি হচ্ছিল মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। তো ওই বিতর্কে না গিয়ে যেটা প্রেক্ষাপট সেটাই বলি সংক্ষেপে। উনি পালিয়ে গেলেন। উনি পালিয়ে গিয়ে উনি স্বেচ্ছায় গ্রেপ্তার হলেন। স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে উনি পালিয়ে গেলেন। কথাটা আমি এই অর্থে বলছি যে উনি স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তানে কারাগারে চলে গেলেন। তার পরিবার পাকিস্তানি ক্যান্টনমেন্টের, বাংলাদেশে যে পাকিস্তানি সেনাবাহিনী, তাদের হেফাজতে থাকলো এবং তাদের রেশনে খাওয়া দাওয়া চলাফেরা তাদের সমস্ত কিছু তারাই পাকিস্তান সরকার দেখাশোনা করতেন। তো পক্ষান্তরে এই 25শে মার্চের কালো রাত্রিতে যখন সারা বাংলাদেশে হায়ানার মতন ঝাঁপিয়ে পড়লো সেই পাকিস্তানি বাহিনী, নির্বিচারে গুলি করে দেশের মানুষকে হত্যা করলো, সেই নারকীয় হত্যাকাণ্ড থেকে বাংলাদেশের নিরীহ মানুষ বাঁচতে পারলো না। হাজার হাজার মানুষকে সেই একই রাত্রে মেরে ফেলা হলো এবং বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। একতরফা যুদ্ধ। স্বাধীনতা দিবে না বাংলাদেশকে, পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে পাকিস্তান হিসেবে রাখতে চেয়েছিল। সেখানে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি পাকিস্তানের অধীনে একজন ছোট সামরিক কর্মকর্তা ছিলেন, একজন মেজর ছিলেন, তিনি রিভোল্ট করলেন। উনি রিভোল্ট করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। যদিও তিনি তখন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে গ্রাম বাংলায় একটা আন্দোলন চলতেছিল, সে কারণে উনি যেহেতু রাজনৈতিক ব্যক্তি না, অরাজনৈতিক ব্যক্তি, সে কারণে গ্রাম বাংলার মানুষের কাছে এই ঘোষণাটা যাতে গ্রহণযোগ্যতা পায় সেজন্য বলছিলেন উনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। উনি ইংলিশেও বলছে, বাংলায় বলছে। এখানে মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা দুটি হয়েছিল। উই রিভোল্ট যে কথাটি, সেই কথাটি দ্বারা তিনি যে প্রথম ঘোষণা দিয়েছিলেন, এটি যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন মুক্তিযুদ্ধের ত্বরান্বিত করার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির অনুরোধে আমি এই কথাটাই আপনাকে ক্লিয়ার করি। আমার প্রশ্নটা আমি শেষ করছি, সেটা ক্লিয়ার করলে কারণ কি, তাহলে আমি যে জানি সেটা আপনার কাছে প্রমাণ হবে, দেশবাসীর কাছে প্রমাণ হবে, আমার নেতাকর্মীর কাছে প্রমাণিত হবে যে যখন প্রথমে উনি নিজেই ঘোষণা দিলেন উই রিভোল্ট, তখন তাকে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বোঝানোর চেষ্টা করলেন, দেখেন আপনি একজন মেজর, আপনাকে কেউ চেনে না, জানে না, আর সারা বাংলাদেশের মানুষের কাছে রেডিও নাই, তো এই প্রচারটা
রাজনৈতিক নেতাকর্মী সাধারণ মানুষ প্রচার তখনই করবে তার নেতার পক্ষে যদি আপনি বলেন, তখনই তার নেতার কর্মীরা Acceptability বাড়বে, যে গ্রহণযোগ্যতা বাড়বে, সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ছড়াই দেবে। তখন দ্বিতীয়বার তিনি আবার 27 তারিখ, উনি প্রথম ঘোষণা দিলেন 26 তারিখ, আর দ্বিতীয় ঘোষণা দিলেন 27 তারিখ। এই জন্য আওয়ামী লীগ চক্রান্ত করে বলে উনি দিচ্ছে 27 তারিখ। তো তারপরে তো ওরা স্বীকার করে যে না, জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন। আমাদের প্রথমটা স্বীকার করে না, দ্বিতীয়টা তো স্বীকার করে। তারপরে থেকেই সারা বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং হায়ানাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের মানচিত্র অভ্যুদয় ঘটে, স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা পাই। এবং শহীদ রাষ্ট্রপতি যেমন শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, উনি সেক্টর কমান্ডার ছিলেন। উনি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য উনি নিজেই মাঠে ময়দানে যুদ্ধ করেছেন, পাকিস্তান হায়াদানা বাহিনীদেরকে পরাস্ত করে। আপনি যে বিষয়টি বললেন সেটি বাংলাদেশ স্বাধীনতা অর্জন একটি প্রশ্ন অবতারণা করতে হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বিতীয় ঘোষণা নিয়ে আওয়ামী লীগ খুশিও হয়েছে, আবার এটা নিয়ে মার্কেটিং করে মজাও নিয়েছে। তিনি ঘোষক নন, পাঠক বলে তাকে ঐতিহাসিকভাবে খাটো করতে চাওয়া হয়েছে। পাঠ্যক্রম কিন্তু এইভাবেই তৈরি করেছিল দীর্ঘ বছর। মিথ্যা পাঠ্যক্রমে, মিথ্যা ইতিহাসে কিন্তু আমাদের শিক্ষার্থীরা জর্জরিত। মীমাংসিত সত্যের নামে একটি ভুল বোকামের মধ্যে একজন 33তম বিসিএস ক্যাডার উর্মি কিন্তু বোকামের মধ্যে পড়েছে। তার ভাষায় মীমাংসিত সত্য নাকি শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তার ভাষায় মীমাংসিত সত্য নাকি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। প্রশ্ন হচ্ছে 72-এ যিনি বঙ্গবন্ধু, 75-এ তিনি কেন হলেন বঙ্গশত্রু? 72-এ যিনি জাতির পিতা, 75-এ তিনি হয়ে গেলেন একেবারে জাতির সবচেয়ে বড় শত্রু। এই যে মীমাংসিত সত্যের যে জায়গাটি, এই জায়গাটি তো ক্লিয়ার হওয়া দরকার, কারণ ভুল ইতিহাস দিয়ে আন্দোলন আমাদের প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম তার ইতিহাস জানে না, ইতিহাস পড়ে পড়ে শিখছে। এতদিন মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে। এই খুনি হাসিনা, আওয়ামী দোসরের এই যে খুনি হায়ানা শেখ হাসিনা 17টি বছর এক নাগাড়ে ভোটবিহীনভাবে বাংলাদেশটাকে দখল করে ভারতের রয়ের প্রেসক্রিপশনে, ভারতের প্রত্যক্ষ মদতে বাংলাদেশটাকে একটি করদ রাজ্যে পরিণত করে এই যে ইতিহাস বিকৃতি করলো, মুক্তিযুদ্ধের ইতিহাসে বিকৃত করলো, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে আজকে একটা মানুষকেই স্বাধীনতার সকল কিছুকেই উপস্থাপন করা হলো এক দেশ এক নেতা শেখ মুজিবের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে কোমলমতি ছাত্রদেরকে ইতিহাস বিকৃতির শিখালো, তাদের জানালো। কিন্তু জানিয়ে কি হলো? শেষ রক্ষা তো তার হলো না। মিথ্যা দিয়ে কখনো শেষ রক্ষা হয় না। তার প্রমাণ হচ্ছে হলো 5ই আগস্ট 2024 গণ আন্দোলনের ছাত্র জনতা, সেই যাদেরকে শিখাইলো বই কিতাবে যে দেশের স্বাধীনতার স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার কবচ আওয়ামী লীগ, এদেশের উন্নয়ন উৎপাদন রক্ষার কবচ আওয়ামী লীগ, এদেশের একক নেত্রী শেখ হাসিনা, এদেশের সমস্ত কিছু শেখ হাসিনা, শেখ মুজিবুর বিকল্প নেই। তো সেইখানে তারা এত কিছু শিখালো যে কোমলমতি শিশুদের, কোমলমতি ছাত্রদের, সেই ছাত্রদের নেতৃত্বেই কিন্তু ছাত্র জনতার আন্দোলন হলো। জনতা হচ্ছিল ছাত্রদের পিতামাতা, আর ছাত্ররা হচ্ছিল তার মূল নেতৃত্বে ছিল। এই ছাত্র জনতার সাথে সকল রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা শেখ হাসিনাকে ঘৃণা করতো, আওয়ামী লীগকে ঘৃণা করতো, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো রাজপথে নেমে এসে চূড়ান্ত সফলতা অর্জন করলো। যে কথাটা আমি বলতে গেছিলাম, আপনি প্রশ্ন করলেন যে আজকে যে মিথ্যার বেশাতি করলো, শেখ মুজিবুর রহমান জাতির জনক হলো, এই জাতির জনক সে কিভাবে হয়? বাঙালি জাতির জনক এক জিনিস, বাংলাদেশের জাতীয়তাবাদের জনক আর এক জিনিস। উনি বাঙালির জাতীয় জনক হলেন কি, ভারতেও বাঙালি আছে, বিশ্বের বিভিন্ন দেশেও বাঙালি আছে। এখন উনি এই বাঙালি তত্ত্ব দিয়ে ভারতের তাবেদারি করছিলেন। ভারতের তাবেদার রাষ্ট্রের প্রধান হিসেবে উনি বাঙালি জাতীয়তাবাদের জনক হলেন, বাঙালি জনক হলেন। জনক হয়ে উনি ভারতকে খুশি করতে গিয়ে এদেশের অর্থনীতিকে মেরুদণ্ড ভেঙে দিলেন। উনি এদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিলেন। উনি রক্ষী বাহিনী গঠন করলেন। রক্ষী বাহিনী দিয়ে দেশের আপনার স্বাধীনতাকামী আপনার 30,000 নেতাকর্মীকে, জাসদের নেতাকর্মীকে হত্যা করালেন। এই সংসদে দাঁড়িয়ে সিরাজ শিকদার, মুক্তিকামী সেই নেতা সিরাজ শিকদারকে হত্যা করে, বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদের টেবিল চাপিয়ে বলো কোথায় সেই সিরাজ শিকদার? আজকে শেখ মুজিব নিজেকে খুনি হিসেবে সংসদে নিজেই তো প্রমাণ করেছে। কোথায় সিরাজ শিকদার? সিরাজ শিকদারকে হত্যা করিয়ে, রক্ষী বাহিনীতে হত্যা করে দিয়ে আজকে তিনি কি করলেন? দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দিলেন। যেখানে যে সেনাবাহিনী এই দেশের স্বাধীনতাকে জন্য, স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করলো, যুদ্ধ করলো, সেই সেনাবাহিনীকে দুর্বল করার জন্য একটা প্যারালাল
বাহিনী তৈরি করলেন, সেটা হচ্ছে রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনী তার নিরাপত্তা দেবে, তার দলের নিরাপত্তা দেবে, সেজন্য এই রক্ষী বাহিনীটা গঠন করা হয়েছিল। এবং তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, প্রতিবাদীদেরকে হত্যা করা হবে, হত্যার মাধ্যমে তিনি দাবিয়ে রাখবে। কিন্তু শেষ পরিণতি হলো কি, ৭৫-এর 15ই আগস্ট তারই সেই রক্ষী বাহিনীরা তো তারা রক্ষা করতে পারলো না। রক্ষী বাহিনীর প্রধান ওই তোফায়েল আহমেদ হারিয়ে গেল, কোথায় চলে গেল? সেনাবাহিনীর প্রধান, তার হাতে পুতুল সেনাবাহিনী প্রধান খুঁজে পাওয়া গেল না। তো সেখানে সেই হত্যাকাণ্ডের নেতৃত্বকে দিল খন্দকার মোশতাক, যে খন্দকার মোশতাককে তিনি কুমিল্লা থেকে অবৈধভাবে নির্বাচনে জিতে আনলেন, হেলিকপ্টারে করে কুমিল্লার একটা সেন্টারের ওই ভোট বাক্সা নিয়ে এসে ঢাকা এনে গোনাইয়ে তারে জিতাই দিল। সেই খন্দকার মোশতাক করলো কি, রক্তের, শেখ মুজিবের রক্তে পাড়া দিয়ে সংসদে গিয়ে সংসদ অধিবেশন দিল এবং সরকার গঠন করলো, সে প্রধানমন্ত্রী হলো। এই আওয়ামী লীগ করছে, তখন তো বিএনপির জন্ম হয় নাই। জিয়াউর রহমানেরও সেই মুক্তিযুদ্ধের পরে জিয়াউর রহমান তা বেড়াকে ফিরে গেছে, জিয়াউর রহমান তো রাজনীতি আসে নাই দেশে। এখানে একটি প্রশ্ন রাখতে হচ্ছে, যিনি ৭২-এ বঙ্গবন্ধু, ৭২-এ যিনি মহাহিরো, যাকে ৭২-এ যাকে আগমন উপলক্ষে ব্যাপক সংবর্ধনার ব্যবস্থা করা হলো, ৭৫-এ তার শেষ বিদায়ে কাউকে পাওয়া গেল না, নিজের পরিবারে 18 জন লোককে পাওয়া গেল, কেউ তার প্রতি আন্তরিকতা রাখলো না। শেখ হাসিনা প্রতি 15 আগস্টে কান্না জড়িত কণ্ঠে বলতেন, কেউ কি ছিল আমার পিতার লাশটি ধরার। দীর্ঘ 30 ঘন্টা কিন্তু 32 নম্বর তার লাশটি পড়েছিল। একজন মানুষ, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার, এটি সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি ইতিহাস কিনা? আপনাকে বলি, সেটার কারণ হচ্ছে আপনি যখন বাংলা মানুষের মন শক্তি দিয়ে জয় করতে যাবেন, তখন তারা ভয়ে হয়তো প্রকাশ করবে না, যখন অন্তর থেকে প্রত্যাখ্যান করে। আপনি শেখ মুজিবুর রহমান যেখানে মানুষ থেকে অন্তর দিয়ে ভালোবেসেছিল, টেকনাফ থেকে তেতুলিয়ার, রূপসা থেকে পাথুরিয়া, মানুষ থেকে ভালোবাসতো, এটা সত্য, এটা অস্বীকার করার উপায় নেই। স্বাধীনতা সার্বভৌমত্ব যুদ্ধে তার কিন্তু একটা অবদান ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। প্রেক্ষাপটে সে নেতৃত্ব দিয়েছিল, নেতৃত্বের ব্যর্থতা নিয়ে আমি কথা বলবো না। নেতা শেখ মুজিব, শাসক মুজিবের ভিতরে ছিল আকাশ পাতাল ব্যবধান। শাসক মুজিব হয়ে উঠলেন বিধ্বংসী এক নায়কতন্ত্র। হ্যাঁ, তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করলেন, গণতন্ত্রের জন্য স্বাধীনতার আনলেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলেন গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের গলাটিকে হত্যা করে 1973 সালে তিনি সংসদে একদলীয় শাসন বাকশাল কায়েম করলেন। সকল পত্রিকা বন্ধ করে 4টি পত্রিকা উনি রাখলেন। উনি গণতন্ত্রের হত্যা করলেন, উনি স্বাধীনতা, মানে আপনার বাক স্বাধীনতাকে হত্যা করলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে রুখে দিলেন, হত্যা করলেন। উনি এই যে দেশের শাসন ব্যবস্থা এমনভাবে করলেন, পারিবারিক জৌলুসতা এমনভাবে করলেন যে দুর্ভিক্ষ চলে, দেশে দুর্ভিক্ষ আসলো তার, যে শাসন ব্যবস্থার ব্যর্থতার জন্য। 74 সালে আপনার দুর্ভিক্ষ হলো, আপনার বাসন্তী লজ্জা ঢাকতে তার লজ্জা নিবারণ করার জন্য জাল দিয়ে ঢাকলো। ইতিহাস, এটা ইতিহাস। মানুষ না খেয়ে মরলো, রাস্তায় লাশ পড়ে থাকলো, না খেয়ে খেয়ে মানুষ মারা গেল। 74-এর দুর্ভিক্ষের ইতিহাস যাদের বয়স 55-60 তারা জানে। এর নিচে হলে 50-এর নিচে বয়স হলে জানবেই না, জানার কথা না, ইতিহাস জানে না। তো সেই আপনার বাসন্তীর লজ্জা নিবারণ, তারপরে আপনার পক্ষান্তরে তার ছেলের বিয়েতে আপনার হচ্ছিল মুকুট দেয়, ওনার না হীরার মুকুট দেয়, যেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তার সন্তানের ছেলের হচ্ছে হলো বিবাহ, হচ্ছে রাজকীয় উৎসব। এটার জন্যই আজকে ওই বঙ্গবন্ধুতে বঙ্গশত্রুতে পরিণত হয়ে গেল। মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছিল, সেদিকে তার খেয়াল নাই। আরেকটি কথা হচ্ছিল এই যে ব্যাংক ডাকাতির কথা, আপনারা সাংবাদিক ভাইয়েরা ভুলে যান কেন? ব্যাংক ডাকাতি কে করলো? ডালিমের স্ত্রীকে কে তার অপহরণ করলো? এই যে ইতিহাস, কেন তাকে হত্যা করা হলো? শেখ মুজিবকে যখন তার সন্তানদেরকে, ছেলেদেরকে বেপরোয়া আচরণ নিবৃত্ত করতে পারলো না, তার ভাই খোড়া নাসের যে হচ্ছে চোরাচালানি সিন্ডিকেটের বাংলাদেশের প্রধান ছিল, তাকে সেনাবাহিনীতে অ্যারেস্ট করে শেখ মুজিব সেখানে তার ভাইকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই যে সেনাবাহিনীর সদস্য তাকে আটক করেছিল, তাকে চাকরিচ্যুত করলো, তাকে পরবর্তীতে তার জেল পর্যন্ত তার খাটতে হয়েছে। তো এই যে ইতিহাস মানুষকে জানতে হবে। খোড়া নাসের তার ছোট ভাই, এই যে শেখ হেলালের বাবা, খুলনার সেই অঞ্চলে বাংলাদেশের চোরা কারবারিদের প্রধান ছিল শেখ মুজিবের ছোট ভাই। তো বাংলাদেশটা কেন অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে? চোরা কারবারির জন্য, এই মানে বিলাসিতার জন্য। একটা রাষ্ট্র সরকার প্রধান বিলাসিতা করছে। পক্ষান্তর আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যখন ৭৫-এর পট পরিবর্তনের পরে
উনি সিপাহী বিপ্লবের মাধ্যমে, সিপাহী জনতার মাধ্যমে উনি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আবার যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা, জনগণ তাকে বসালো দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে এবং রাষ্ট্রের প্রয়োজনে, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রয়োজনে তাকে সিপাহী জনতারা ক্ষমতায় আনছে। তিনি তো ব্যাগ থেকে তো নিজে আসে নাই, এবং সিপাহী জনতার যে অভ্যুত্থান, এটা তো উনি নেতৃত্ব দেন নাই। নেতৃত্ব যারা দিছে তাদেরকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি আপনার 3রা নভেম্বর, 4ঠা নভেম্বর থেকে 3রা নভেম্বর থেকে শুরু হলো সেই আপনার অনেক ইতিহাস করতে করতে 7ই নভেম্বরের সেই পট পরিবর্তন। মহেন্দ্র খান আসলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব পালন করলেন। আজকে দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন মান কেমন ছিলেন। তিনি ঠিক খলিফা ওমরের মতন চেষ্টা করলেন, ইতিহাস দেখে শিখছেন যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উত্তম উম্মত। তিনি একজন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং আল্লাহ প্রদত্ত যে নির্দেশনা, একজন খলিফা, মানুষ কিন্তু সবাই খলিফা, যার থেকে খলিফা। উনি বাংলাদেশের খলিফা হিসেবে নিযুক্ত হলেন। তিনি চেষ্টা করলেন সততা এবং নিষ্ঠা, আদর্শ কিভাবে একজন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধানে থাকতে হয়, সরকার প্রধানে থাকতে হয়। তিনি গরিবের মতন জীবনযাপন করছেন ব্যক্তি জীবনে, সততার উদাহরণস্বরূপ তার সন্তানদেরকে কখনোই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে দেন নেই। অনেক ইতিহাস যদি বলতে যাই, আপনি আজকে 2, 4, 5 ঘন্টা এটা শেষ করতে পারবেন না। আমি এগুলো যে বিষয়টা বেশি আলোচিত সেটা হচ্ছে তলাবিহীন জুড়িকে যেভাবে ঘুরিয়ে দাঁড়ালেন, রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা যেভাবে করলেন, এবং আমি ওই বিষয়ে আপনাকে বলি, সহায়তা করি। যদি আপনি বলে দেন তাহলে আমি প্রশ্ন, আপনি আমাকে সহায়তা করবেন, প্রশ্নটা করছি, অবশ্যই আপনি আমাকে মনে করাই দিবেন। জি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে যখন ক্ষমতায় জনগণ বসালেন, সিপাহী জনতায় এসে দেখলেন যে একটা তলাবিহীন ঝুড়ির দেশ। তখন দেশটাকে অর্থনৈতিকভাবে যদি এটাকে ডেভেলপ না করা যায়, বাংলাদেশের মানুষের জনসংখ্যা চাহিদা অনুযায়ী যে মানুষের খাদ্যের প্রয়োজন আছে, অন্নের প্রয়োজন আছে, বস্ত্রের প্রয়োজন আছে, সেই যখন মানুষের এই যে অপতুলতা, এটাকে যখন যদি মানুষের জীবন ধারণ ক্ষমতাকে যদি সহনশীলতার ভিতরে না আনতে পারে, তাহলে একটা সরকার প্রধানের ব্যর্থতা হবেই। সেজন্য উপলব্ধি করে তিনি খাল কাটা কর্মসূচি দিলেন। সারা বাংলাদেশে খাল কাটতে থাকলো, খাল কাটতে কাটতে খাদ্য স্বয়ংসম্পূর্ণ গেলে তিনি উপলব্ধি করলেন যে বাংলাদেশ হচ্ছে হলো আপনার খাল, নদী, নালা, খাল বিলে ভরা দেশ। যখন নদী নালা ভরে গেল, এদিকে খেয়াল দেয় নাই, তখন এই নদী নালা, খাল বিল কেটে 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 উনি সেচের ব্যবস্থা করলেন। উনি এরপরে হচ্ছে হলো বীজের ব্যবস্থা করলেন, উনি সারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। খাদ্যে এমনভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল যে চাল ছিল 80 টাকা কেজি, সেই চাল হয়ে গেল 3-4 টাকা কেজি হয়ে গেল। আমি নিজে আমার বাড়িতে, আমার বাবা অনেক সরকারি চাকরিজীবী হলেও অনেক জমি ক্ষেত করাইতেন। আমি তখন ওই চাল বাড়িতে হাত খরচের জন্য চাল চুরি করতাম, চাল চুরি করে আমি বিক্রি করতাম। আমি 3 টাকা চাউলের কেজি বিক্রি করছি আমি নিজে। হ্যাঁ, তো এটা দেখছি। তো সেটা কিভাবে সম্ভব হয়েছে? যেখানে 80 টাকা, 60 টাকা, 70 টাকা চাউলের কেজি হয়ে গেছিল, সেখান থেকে 3 টাকা আসছে কিভাবে? খাদ্য সংশোধন হওয়ার পরে। এবার আপনি বাংলাদেশে প্রথম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে হচ্ছিল বৈদেশিক রেমিটেন্স আসলো। এরপর আর একটা কি, বিদেশের জনশক্তি রপ্তানি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে দুটো জিনিস তিনি করলেন, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিদেশে চাকরি করে বাংলাদেশে মানে রেমিটেন্স পাঠিয়ে আজকে অর্থনীতি সমৃদ্ধিতে করতে, এবং গার্মেন্ট সেক্টর আজকে এই দুটো জিনিসে বাংলাদেশের অর্থনীতি ভিত দাঁড়িয়ে আছে। এরপরে আপনি দেখেন উনি বাংলাদেশকে সারা বিশ্বে মর্যাদাশীল একটা রাষ্ট্রে পরিণত করার জন্য উনি ওআইসি, মুসলিম উম্মার কাছে মুসলিম বিশ্ব, এটা বাংলাদেশ হলো মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র। তো একটা অমুসলিম রাষ্ট্র তো বাংলাদেশের প্রতি তাদের টান থাকবে না, সেজন্য উন্নত মুসলিম রাষ্ট্রের সাথে সে সম্পর্ক গড়লেন এবং মুসলিম রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে ওআইসি প্রতিষ্ঠায় উনি একটা ভূমিকা পালন করলেন। সেই ওআইসিতে উনি একজন অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশের, এবং আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখতেন তাহলে একসময় উনি ওআইসির মহাসচিব হতেন। যাই হোক, সেই ওআইসির মাধ্যমে তিনি মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরলেন। মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশের শ্রম রপ্তানি করা হতো সৌদি আরব, কাতার, দুবাই, তারপরে মালয়েশিয়া, হ্যাঁ,
এই বাহরাইন, হ্যাঁ। তো তারপরে হচ্ছে হলো আপনার আপনি মেঘনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর একজন ওনার হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। সারা বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটি এই রেমিটেন্স যোদ্ধারা কিভাবে স্মরণ করেন, রেমিটেন্স ফাদার হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিশ্ববাসী কিভাবে দেখবে, এই আন্দোলন আমরা দেখেছি। রেমিটেন্স শাটডাউন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেখ হাসিনার তখ্ত তাউস কিন্তু কাঁপিয়ে দিয়েছে এই রেমিটেন্স যোদ্ধারা। খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা ওখান থেকে এখানে চলে আসলাম। সেটা হচ্ছে হলো যে বাংলাদেশে যখন খুনি হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চলছে ছাত্র জনতার সাথে, সারা বিশ্বের রেমিটেন্স যোদ্ধারা তারাও রাজপথে নেমে আসলেন। আপনি জানেন যে সৌদি আরবে অনেকে জেলের ভিতর ছিল, তারপরে দুবাইতে এখনো বেশ কয়েকজন আছে সম্ভবত, তাদের কারো 10 বছরে কারো যাবজ্জীবন সাজা হয়ে গেছিল। তাদেরকে এই ডক্টর ইউনূস উনি গিয়ে এই তাদের সাজা মওকুফ করাইলেন। এই দেশে খুনি হাসিনার বিদায়ের জন্য তারা সারা বিশ্বের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স বন্ধ করে দিল বাংলাদেশে পাঠানো, এবং তারা রাজপথে নেমে গেল। তাদেরও বিশাল অবদান এই যে দুঃশাসনের মুক্ত নতুন বাংলাদেশ সেক্ষেত্রে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাধ্যমে যে রাস্তাটি তারা দেখেছে, তারা তাকে শহীদ প্রেসিডেন্ট কিভাবে অন করছে বলে আপনি মনে করছেন? আমি আমার জানা মতে আপনার এখন আওয়ামী লীগ পালাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের অপকর্মের জন্য পালাচ্ছে। আর বিগত 17-18 বছর বাংলাদেশের এই জাতীয়বাদী শক্তির মানুষগুলোকে এমনভাবে নির্যাতন নিপীড়ন করছে, ভিটে মাটি বিক্রি করে বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে চলে গেছিল। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধারণ করে, তার আদর্শকে ধারণ করে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়ে বিএনপি রাজনীতি করে, তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়ে বিএনপি করে। এখানে এই কথাগুলোর আগে আমি যে কথাগুলো শেষ করতে চাই সেটি হচ্ছে হলো যে শেখ মুজিবের অধ্যায় শেষ হয়ে গেল। আজকে তিনি জাতির জনক থেকে জাতির শত্রুতে পরিণত হলো। পরবর্তীতে জিয়াউর রহমান এসে দেশকে খাদ্যে সংস্পন্ন করলেন, অর্থনীতি সমৃদ্ধি দিলেন, তলাবিহীন ঝুড়ি থেকে তলাওয়ালা একটা অর্থনীতি সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরলেন। বাংলাদেশের মানচিত্রে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে উনি মর্যাদার সাথে। এখানে একটি প্রশ্নের অবতারণা করতে চাচ্ছি। স্যার গঠন করলেন, স্যার গঠন করলেন, কারণ ওই প্রশ্ন করলে পরবর্তীতে স্যারের কথা আসবে না। উনি স্যার গঠন করলেন দক্ষিণ এশিয়ায়। উনি দেখলেন যে জাতিসংঘ আমাদেরকে অন করে, বাট জাতিসংঘ ওইভাবে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোর দায়িত্ব নেয় না। বড় বড় বৃহৎ পরাশক্তির কারণে তারা ক্ষুদ্র রাষ্ট্র। সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করলেন যে দক্ষিণ এশিয়ায় এই যে সার্ক, সাউথ এশিয়ান রিজনাল কোঅপারেশন, তো এটা হচ্ছে হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই 7টি দেশ নিয়ে হচ্ছে হলো আপনার সার্ক গঠন করলেন। এই গঠন উনি হলো অন্যতম প্রতিষ্ঠাতা। তো এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ভারতের যে বাংলাদেশকে একটি করে তাদের একটা ওই প্রদেশ হিসেবে, বাংলাদেশকে তাদের একটা বাজার হিসেবে যে গড়া স্বপ্ন, এই স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুঝতে পেরে তিনি এই দেশটাকে ভারত থেকে মুক্ত, ভারতের থাবামুক্ত দেশ হিসেবে, আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সে আজীবন লড়াই করে গেছেন। তার মৃত্যুর খেসারত দিতে হয়েছে কিন্তু এই ভারতের আধিপত্যের খেসারত দেওয়া হয়েছে, আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার কারণে। আপনি দেখবেন যে তালপট্টি একটা বিশাল দ্বীপ, সেইটা ভারত গ্রাস করে ফেলেছিল, সেটা উদ্ধার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ভারতের মাথায় ঢুকলো, তাহলে পরবর্তীতে যে মূল ভূখণ্ডগুলো দখল করে আছে আপনার 7 সিস্টার্স, যেটা বাংলাদেশের সাথে থাকা কথা ছিল, সেই বাংলাদেশের ভূখণ্ডগুলো হচ্ছে হলো যেটা ভারতের সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন 7টা প্রদেশ। এই 7টা প্রদেশ কিন্তু বাংলাদেশের সাথে একটা যোগাযোগ, সহজ যোগাযোগ আছে। এখানে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, তাহলে এই 7টা অঙ্গরাজ্য কিন্তু বাংলাদেশের সাথে হয়ে আসতো একটা সময়। এইটা উপলব্ধি করে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার নীল নকশা করা হয়। সেজন্য আপনার আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে সেই চট্টগ্রামে। দেখেন শেখ হাসিনাকে জিয়াউর রহমান যেদিন বাংলাদেশে ঢুকালেন, তার কয়েকদিনের ভিতরে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 13 দিনের মাথায় আপনি, এটা একটা ষড়যন্ত্র। রাষ্ট্রপতি জিয়াউর রহমান
সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর যে বিষয়টি হয়েছিল বেসামরিক আদালতে আজ পর্যন্ত বিচার ওঠেনি। শেখ হাসিনা কিন্তু তার শাসনামলে শেখ মুজিবুর রহমানের বিচার কিন্তু তার মতো করে গেছে। সেক্ষেত্রে কোনো হত্যারই বিচার অমীমাংসিত থাকা উচিত নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হত্যার বিচারটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পরে তারেক রহমান যদি দায়িত্বশীল হন তাহলে সেটি উঠবে কিনা, আপনি আপনার জায়গা থেকে এই বিচার কিন্তু কি আহ্বান জানাবেন? আমি এটা প্রত্যাশা করি আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান, তিনি তার পিতা হিসেবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যেটা আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম ৭৫ পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব পালন করার পরে একদলীয় শাসন বাকশালের হাত থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আজকে দেখেন এই বহুদলীয় গণতন্ত্রের মুক্ত করার সুবাদে আজকে আপনি কিন্তু এই সাংবাদিক হিসেবে কথা বলতে পারতেছেন না, কিন্তু ওই 4টে পত্রিকার বাইরে কোনো পত্রিকা অনলাইনে আজকে আসতো না। দেখেন আরেকটি নির্মম ইতিহাস, আপনি জামাত ইসলামী বাংলাদেশ, তারা কিন্তু ইতিহাস থেকে বুঝে গেছিল এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ পেল, এই আওয়ামী লীগ আবার ফিরে জীবন পেল, এই ৭৫ পরে যে আওয়ামী লীগ ফিরে আসলো জিয়াউর রহমান অবদানে, আজ এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আজকে তাদের কাছ থেকে পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু তারা সেটা স্বীকার তো করেনি, বরঞ্চ জিয়াউর রহমানকে রাজাকার উপাধি দিতে তারা কুণ্ঠাবোধ করে নাই, জিয়াউর রহমানকে খুনি বলতে কুণ্ঠাবোধ করে নাই, জিয়াউর রহমানের অবদানগুলো অস্বীকার নিতে চেয়েছিল। এর সাথে দোষর হয়ে গেল আমাদের জামাত ইসলামী বাংলাদেশ। আপনি দেখেন ৮৬ সালে শহীদ এরশাদ, যার আবির্ভাব হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে, আপনার বিচারপতি সাত্তার সাহেব দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার উনি বয়স্ক মানুষ ছিলেন। কিছুদিন পরে বিএনপির ভিতরে কিছু কুচক্রী মহল তারা নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সেনাবাহিনীর দ্বারস্থ হলো। সেখানে এই সুযোগে স্বৈরাচার এরশাদ আপনার বিচারপতি সাত্তারকে একটা নির্বাচিত সরকারকে, একটি গণতান্ত্রিক সরকারকে, বৈধ সরকারকে অপসারণ করে সামরিক শাসন জারি করে এরশাদ দেশে দখল করে নিল। দখল করে নিয়ে তিনি ভোটবিহীনভাবে দীর্ঘদিন থাকার পরে উনি ভোট দিলেন ৮৬ সালে। ৮৬ সালে ভোট দিলেন। সেই ভোটে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হলো। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে আনলেন এই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তিনি গৃহিণী থেকে উনি রাজনীতিতে আসলেন। আসার পরে উনি একটি জিনিস উপলব্ধি করলেন, আপোষ নয় সংগ্রাম। তো উনি সেই সংগ্রাম করলেন এবং দেখলেন যে স্বৈরাচার এরশাদ সে অবৈধভাবে ক্ষমতা দখল করছে, সেজন্য এরশাদকে তিনি স্বীকৃতি দিলেন না। ৮৬ সালে শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা চট্টগ্রাম যে লালদিঘি ময়দানে ঘোষণা করলেন শেখ হাসিনা যারা আপনার স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচন করবে তারা জাতীয় বেঈমান। পরের দিনই সে শত কোটি টাকা প্রলোভন এবং শত কোটি টাকা পেয়ে এবং সংসদে প্রধান বিরোধী দলের আসন গ্রহণ করবে এই কারণ এর আগে তো সে নির্বাচনে কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারে নাই, যে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রথমে আমি বিরোধী দল হবো, পরবর্তী আমি ক্ষমতা দখল করবো। এই জন্য সে ইয়ার সাথে হাত মিলালো, স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে ১০০ কোটি টাকা নিলেন ফান্ড নির্বাচন করার জন্য এবং প্রধান বিরোধী দল হওয়ার জন্য সে নির্বাচনে গেল। কিন্তু খালেদা জিয়া সেই আপসীর নেত্রী উপাধি পাইল যে এরশাদের সাথে শেখ হাসিনা খুনি এরশাদের সাথে সে কিন্তু হাত মিলানো, স্বৈরাচার এরশাদকে প্রত্যাখ্যান করলেন। পরবর্তীতে যখন দেখলো যে বাংলাদেশের মানুষ এরশাদকে গ্রহণ করে না, ৮৮ সালে এসে শেখ হাসিনা সংসদ বর্জন করলো। করার পরে ৮৮ নির্বাচনের পরে ২ বছরের মাথায় বাংলাদেশে ৯০-এর গণ অভ্যুত্থান হয়। সেই গণ অভ্যুত্থানে প্রথম নেতৃত্ব দেয় বেগম খালেদা জিয়া। শেখ হাসিনাও ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, ছাত্র দল ছিল। সেই ডাকসুর ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়। তাদের মাধ্যমে সারা বাংলাদেশে গণ আন্দোলন শুরু হলে সেই স্বৈরাচার এরশাদের পতন হয়। জাতীয় নির্বাচন হয় ৯১ সালে। জাতীয় নির্বাচনে একদিকে আওয়ামী লীগ সরকার গঠন করে, তারা নির্বাচনের আগে সরকার গঠন করে, সিলেক্ট করে, কিন্তু দেশের জনগণ ভোট দিয়ে দিল বিএনপিকে। বিএনপি ক্ষমতা চলে আসলো।
বিএনপি ক্ষমতা এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের কথা চিন্তা করে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করলেন, সারা বাংলাদেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করলেন। একটা পর্যায়ে এসে শেখ হাসিনার ষড়যন্ত্র শুরু হলো, ভারতের মদদে ভারতের আধিপত্য আবার এরশাদের সাথে পরবর্তীতে ভারত আর আধিপত্য বজায় রাখছে। পরবর্তীতে দেখলো বিএনপির সাথে, বিএনপি তো ভারতের আধিপত্যের বিরুদ্ধে রাজনীতি করে, রুশ ভারতের দালালের রাজনীতি বিএনপি করে না। সেজন্য এসে আপনার বিএনপিকে হটানোর জন্য শেখ হাসিনাকে দিয়ে বলালো যে বিএনপিকে একটা মুহূর্তের জন্য সুস্থভাবে দেশ চালাতে দেবে না। এটা শেখ হাসিনা কিন্তু প্রকাশ্য জনসভায় বলছে। পরবর্তীতে ষড়যন্ত্র 91-তে জামাত ইসলামী বিএনপিকে একটি সমর্থন দিয়েছিল সরকার গঠনে। পরবর্তীতে শেখ হাসিনার প্রলোভনে পড়ে আরো বেশি কিছু পাওয়ার জন্য তারা শেখ হাসিনার সাথে হাত মিলে আন্দোলন শুরু করলো এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করলো। এই তত্ত্বাবধায়কের ফর্মুলা গোলাম আজমের মাথা থেকে বের হলো। গোলাম আজমের ফর্মুলা শেখ হাসিনা ছিনতাই করে নিয়ে আন্দোলন সংগ্রাম করে করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার থেকে সরে দিতে বাধ্য করলো। তারপর কিন্তু বিএনপি পরাজয় বরণ করে না। বিএনপি ফেব্রুয়ারিতে আপনার নির্বাচন দিল, নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো। ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার 12 জুনের নির্বাচন নিয়ে সে কিন্তু বিএনপি কিন্তু পদত্যাগ করছে। সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছে, পদত্যাগ করেনি। ক্ষমতা হস্তান্তর করে একটি সর্বদল নিয়ে একটা নির্বাচনের পথ সুগম করার জন্য খালেদা জিয়া এই 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন। কারণ কি, যদি আপনি সংবিধান পরিবর্তন না করে, যদি আপনি এই তত্ত্বাবধায়ক সরকার বিল পাস না করেন, এর আগে যদি সরকারের পতন হয় তাহলে সরকারকে জেলে যেতে হবে। আর কিসের অধীনে নির্বাচন হবে? এই সংবিধান কোথা থেকে আসবে? এই জন্য সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করা হলো, যাতে জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন পেতে পারে। সেটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু উপহার দিয়েছে, এটার অবদান তার। তো যাই হোক, শেখ হাসিনার অধীনে লেয়াজো করে জামাত ইসলামী নির্বাচন করলো, বিএনপির সাথে লেয়াজো করে নির্বাচন করে পাইছিল 18টা সিট, আর শেখ হাসিনার সাথে লেয়াজো করে সিট পাইল 3টা। তার মধ্যে 18-র মধ্যে একটা পাইছিল, নতুন পাইছিল 2টা। হ্যাঁ, এই পরবর্তীতে শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার পরে বিএনপির সাথে এসে জোট করে 4 দলীয় জোট হলো। 4 দলীয় জোট হলে 2001 সালে আপনার নির্বাচন হলো। সেই নির্বাচনে বিএনপি এবং 4 দলীয় জোট বিপুল বিজয় অর্জন করে, নিরঙ্কুশ সংঘর্ষ অর্জন করে। এগুলো হচ্ছে ইতিহাস। আমি একটু প্রশ্নের অন্যদিকে টার্ন করাতে চাচ্ছি। দুই নেত্রী রাজপথে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আচার আচরণ শো করেছেন, অ্যাটিটিউড শো করেছেন। সকালে একটি বলেছেন তো কেউ বিকালে তা চেঞ্জ করেছেন, কেউ বা একবার যা বলেছেন তা কোশ্চিন কালেও চেঞ্জ করেননি। এই যে নেতৃত্বের যে জায়গায় দুই নেত্রী, এই জন্যই তো আপনার এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর একজন হচ্ছে আপোষকামী। হ্যাঁ, আপোষকামী। বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না, চিনতো না, বুঝতো না। বাংলাদেশের মানুষ জানছে, চিনছে, বুঝছে জীবন দিয়ে, রক্ত দিয়ে। শুধু এখানে 24-এ ছাত্র জনতার গণ আন্দোলনে জীবন দিয়ে, রক্ত দিয়ে শেখ হাসিনার দুঃশাসন, শেখ হাসিনার মিথ্যার বেসাতি, শেখ হাসিনার সমস্ত আপনার যেটাকে বলে হচ্ছিল ভারতের যেটা এইটা করদ রাজ্য প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। তার জীবন দিয়ে, রক্ত। এক্ষেত্রে ম্যাডাম খালেদা জি যেভাবে দায়িত্ব পালন করবে, 111 সময় মাস্টার -2 ফর্মুলা করার জন্য যেটি ব্যবস্থা করেন, এই ক্ষেত্রে ম্যাডাম খালেদা জির দায়িত্ব, মিথ্যা মামলায় জেল খাটার দায়িত্ব। একটা গুরুত্বপূর্ণ কথা, এই পয়েন্টটা আমি একটু প্রশ্নটি শেষ করে আসি। এই সমস্ত দায়িত্ব পালন করার কারণে ম্যাডাম খালেদা জিয়া যেভাবে ডেমোক্রেসির জন্য লড়াই করলেন, ডেমোক্রেসির জন্য লড়াই করে বিশ্বে কিন্তু অনেক নোবেল লরিয়েট, নোবেল জয়ী হয়েছেন। আমরা অং সান সু চির দিকে তাকাই, তিনি কিন্তু নোবেল জয়ী হয়েছেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ নোবেল জয়ী হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে উইন করলেন, এই 45 বছরের নেতৃত্বের যে গুণাবলী অনুযায়ী অনস্বীকার্য হিসেবে সম্মানের অন্যতম মুকুট যিনি পরিধান করলেন, তাকে নোবেল কমিটি কি ভাবছে? আমরা আসলে সেই প্রত্যাশা করতে পারি কিনা? বাংলাদেশের এই নারী নেতৃত্বকে, এই ম্যাডাম খালেদা জিয়াকে বিশ্ব আসলে কিভাবে গ্রহণ করছে? আসলে খুব সুন্দর একটা কথা বলেছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার জীবন যৌবনকে নষ্ট করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। একজন স্বামীহারা নারী
তিনি এই দেশের গণতন্ত্রের মুক্তি পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করতে করতে দেশ পরিচালনা করলেন। তার বিরুদ্ধে এত অপপ্রচার, কিন্তু তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা এস্টাবলিশ করতে পারে নাই আওয়ামী দুঃশাসন এবং শেখ হাসিনা। ইভেন 111-এর সরকার তারাও চেষ্টা করেছিল, কিন্তু তারা শেখ হাসিনার বিরুদ্ধে পারছিল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পারে নাই। আপনারা দেখেন, আপনারা জানেন সাংবাদিক ভাইরা, যে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে গৃহবন্দী করলো 111 সরকার। গৃহবন্দী করার পরে প্রথমে তারা খালেদা জিয়ার কাছে গেল যে ম্যাডাম আপনি রাজি হন, আমরা একটা নির্বাচন দেয়, সেই নির্বাচনে আপনি ক্ষমতা আসবেন, কিন্তু আমাদেরকে আপনি এইটা এশিওর দিতে হবে যে আমরা যে এই যে যাহা করিয়াছি তার স্বীকৃতি দিতে হবে, আমাদেরকে দায় মুক্তি দিতে হবে। আপনি আমাদের যদি দায় মুক্তি দেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে চায়, আমরা আপনাদের পক্ষে নির্বাচনটা করে দিব, আপনাদের বিপক্ষে যাব না, কিন্তু বিপরীতে আমাদেরকে দায় মুক্তি দিতে হবে, এক্সিট দিতে হবে, দায় মুক্তি দিতে হবে। উনি প্রত্যাখ্যান করলেন, এক ভাগে বের হও, আমি তোমাদের এই অন্যায় কাজে সাপোর্ট করব না, তোমাদের অন্যায় আবদার মানব না, তোমাদের শাস্তি পেতে হবে, তোমরা যে ক্ষতি করেছো দেশের এবং গণতন্ত্রের, এই বিচার তোমাদের হবে, এই শাস্তি তোমাদের পেতে হবে। বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্র ক্ষমতার লোভ যদি করতেন, তাহলে 111-এর পরে এই দেশে শেখ হাসিনার কোনোদিন ক্ষমতায় ফিরে আসার সুযোগ ছিল না। কিন্তু পক্ষান্তরে এই সেনাবাহিনী, এই টিম গেল শেখ হাসিনার কাছে, যার সঙ্গে সঙ্গে এক বাক্যে শেখ হাসিনা মেনে নিলেন। এবং দেখেন, শেখ হাসিনা বের হয়ে যখন বিদেশে যায় চিকিৎসার নাম করতে বিমানবন্দরে, সে বলেছিল যে এই 111 সরকার তার সরকার, এবং এই 111 সরকারে যাবতীয় কর্মকাণ্ডকে দায় মুক্তি দেওয়া হবে, তিনি প্রকাশ্যে বলে গেছিল। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু সেটা বলেনি, যে কারণে 2008 সালে বিএনপিকে পরাজিত করা হয়েছে। আপনি দেখবেন 2008 সালের নির্বাচনে আপনার বিএনপির অধিকাংশ মন্ত্রীকে হারানো হয়েছে, বিএনপির জনপ্রিয় এমপিদেরকে হারানো হয়েছে। সেখানে দেখবেন যে কিছু কিছু লক্ষ লক্ষ ভোটের ব্যবধান দেখানো হয়েছে, যা অকল্পনীয় ছিল। ঠিক আছে, এইভাবে আবার 96 সালে পক্ষান্তরে দেখবেন, সেখানে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সেখানে ম্যানিপুলেটেড হয়েছিল, তারপরেও কিন্তু অনেকগুলো সিটে এই আপনার ধরেন 100, 150, 200 ভোটের ব্যবধানে বিএনপি হারছিল। যে সেইখানে ব্যবধানটা 100, 150, 200 ব্যবধানটা না হতো, বিএনপি কিন্তু ওই 96-তে ক্ষমতা আসতো, এবং 118টা সিট নিয়ে বিএনপি বাংলাদেশের ইতিহাসে একক বৃহত্তম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আর 2008 সেনা শাসন তারা কি করলো, এসে আপনার হলো বিএনপিকে পরাভূত করলো, এবং শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো মেজরিটি দিয়ে, এনে আপনার তারা দায় মুক্তি নিল, এবং সেনা শাসনের এই যে সেনা সমর্থিত একটা নির্বাচনে শেখ হাসিনা আসলো, এটা ভারতের তাবেদার সরকার হলো। পরবর্তীতে এই আওয়ামী মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় ঐক্যজোট গঠন হলো। সেই 20 দলীয় ঐক্যজোটের নেতৃত্বে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হলো। সেই সময় 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 2009-এ আমি শরীফ মোস্তফা জামান লিটু, আমি যখন দেখলাম এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিএনপি করে, কোটি কোটি মানুষ বিএনপির সমর্থনকারী, বিএনপি করতে চায়, বিএনপির সংগঠনে একটা লিমিটেশন থাকতে হয়, যে কোনো কমিটিতে লিমিটেশনের বাইরে হাজার হাজার মানুষ ঘোরাফেরা করতেছে, দল করতে চায়, সুযোগ পায় না, পদপদবীর সুযোগ পায় না। তখন আমি দেখলাম যে ঝিমিয়ে পড়া, ঝরে পড়া নতুন প্রজন্ম দল করতে চায়, এই সমস্ত লোকজনদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমি এবং বিএনপি গঠনতন্ত্র দেখলাম, গঠনতন্ত্র পড়ে দেখলাম যে বিএনপির 14 নং ধারায় আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা নিজেদের স্ব অবস্থান থেকে যদি বিএনপি নীতি আদর্শে বিশ্বাসী হয়ে তাদের স্বার্থ রক্ষা করার জন্য, বিএনপি করার জন্য সংগঠিত হয়, তাদেরকে সহযোগী সংগঠন হিসেবে গণ্য করা হইবে। আমি বিএনপি সেই 14 নং ধারার কে অনুসরণ করে আমি বিএনপির প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে, এবং আমি যেহেতু এখন সাবেক ছাত্রদল নেতা, বিএনপি আমি ছাত্র রাজনীতি করে আমি একাধারে আপনার 16টা বছর ছাত্র দলের রাজনীতি করেছি। আমি আওয়ামী দুঃশাসনে 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের রোশনালে পড়ে 1998 সালে আমি বাগেরহাট ছেড়ে ঢাকা আসতে বাধ্য হই। ঢাকা এসে আমি ঢাকাস্থ বাগেরহাট জেলার
বিশেষ করে মৌলভী শরণখোলার আমি বিএনপি নেতাকর্মীদের সংগঠিত করেছি। আমি ঢাকাস্থ মৌলভী শরণখোলা বিএনপি ফোরাম গঠন করেছি। আমাকে নেতাকর্মীরা এবং বাগেরহাট জেলার নেতৃবৃন্দ, সাবেক বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এস সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মরহুম শামসুল আলম তালুকদার, তারা আমাকে এই ঢাকাস্থ মৌলভী শরণখোলা জাতীয়তাবাদী ফোরাম বিএনপি ফোরামের আহ্বায়ক হিসেবে তারা আমাকে মনোনীত করেন, তারা কমিটি অনুমোদন দেন। সেই সংগঠনের মাধ্যমে আমি মৌলভী শরণখোলা বিএনপি ফোরামকে শক্তিশালী করি, সংগঠিত করি। যার ফলে 2001 সালের নির্বাচন এলাকায় গিয়ে কাজকাম করে আমরা বিএনপিকে জয়লাভ করাই। বাগেরহাটের 4 আসনে জোটের থেকে জামাতকে দেওয়া হয়েছিল, আমরা জামাতের পক্ষে বিএনপির নির্দেশে আমরা এমপি বানাই। এরপরে যখন 96 আবার আওয়ামী লীগ আপনার পরে আমি যে আসলাম ঢাকায়, এসে 2008 সালে এই সেনা শাসনের পরে যখন আবার নির্বাচন হলো, নির্বাচনে বিএনপিকে পরাস্ত করলো। এখন 20 দলীয় জোট হলো। জোট হওয়ার পরে ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন শুরু হলো, এই আন্দোলনে আমি একজন সারথী, একজন আমি যেহেতু একজন সংগঠক, আমি নেতা না কোনো, আমি ছাত্র জীবন থেকে সংগঠন ওসাতে পছন্দ করি। সেক্ষেত্রে এখানে একটু ডিবেট ফর পলিটিক্স, রাজনীতিতে বিতার্কিকের ভূমিকা, রাজনীতিতে প্রতিপক্ষকে আলোচনার মাধ্যমে পরাভূত করে নিজের দলকে উন করার জন্য জাতীয়তাবাদী বন্ধু দল যেভাবে কাজ করেছে এবং বিএনপির সকল উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এই ফোরামে কথা বলেছে। এবং আপনি যেটা জানিয়েছেন যে প্রায় 30-35টি জেলা কমিটি পর্যন্ত রয়েছে, হাজার হাজার নেতাকর্মী কিন্তু আপনার এই সংগঠনের সাথে যুক্ত। তাদের জন্য যারা আসলে যুক্ত হয়েছে, সে বিএনপির একটা শক্তি বৃদ্ধি করেছে কিনা এই আন্দোলনে? যে বিএনপির নেতাকর্মীরা তো বিভিন্নভাবে ঝিমিয়েছিল, তাদের উজ্জীবিত করার জন্য আপনি যেভাবে কাজ করেছেন, সেক্ষেত্রে আন্দোলনের স্টিক হিসেবে জনাব তারেক রহমান যেভাবে দূর থেকে বিভিন্ন নেতাকর্মীকে খোঁজ নিয়েছেন, আপনিও এই সহযোগী সংগঠনের মাধ্যমে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আপনার নেতাকর্মীদেরকে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য রাজপথে নেতৃত্বের জন্য উজ্জীবিত করেছেন, সেটি বিএনপির একটা গুরুত্বপূর্ণ বলয় কিনা? সেক্ষেত্রে জাতীয় বন্ধু দলকে আসলে বিশেষ সম্মান বা গুরুত্ব দেওয়া উচিত কিনা? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাটি অবতারণা করেছেন, আপনি দেখবেন এই যে বিএনপি গঠনতন্ত্র, এই যে বিএনপির গঠনতন্ত্র 14 আমরা দর্শক শ্রোতাদেরকে এটা দেখাচ্ছি। এখন যদিও পরবর্তীতে আপনি বিএনপি গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে, কিন্তু 28 ডিসেম্বর 2009 তারিখ পর্যন্ত সংশোধিত গঠনতন্ত্রের 14 নং ধারা অনুযায়ী আমি তো যখন গঠন করব, তখন তো আমি গঠনতন্ত্র মোতাবেক গঠন করছি। এবং গঠন করার পরে তো বিভিন্ন নেতারা স্বীকৃতি দিয়েছে, আপনার প্রোগ্রামে গিয়েছে, তখন তো ব্যান করতে পারতো। যখন আমার ওই স্মরণিকাটা এখানে না, এখানে স্মরণিকাটা আমি দেখছি না, আমার বিএনপির মহাসচিব আমাকে বিএনপির প্যাডে জাতীয়তাবাদী বন্ধু দলকে সহযোগী সংগঠন হিসেবে কার্যক্রম করে যাওয়ার জন্য উনি আমাদের একটা স্মরণিকা বই, যা কৃতিমান অমর জিয়া নামে একটা বই করেছি, সেই বই উনি বাণী দিয়েছেন, সেই বাণীতে এটা আছে। তো আমি সেই জিনিসটাও আপনাকে দেখাবো, ডকুমেন্টারি ভাবে দিব, যে আপনার বিএনপির সহযোগী সংগঠন হিসেবে উনি বিএনপির প্যাডে আমাদেরকে একটা স্বীকৃতি দেওয়া আছে, যার একটা কপি বিএনপির দপ্তরে জমা আছে, আর একটা কপি আমাকে দিয়েছিল। এখানে যে বিষয়টি আলোচিত, আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি, যেহেতু এটি কঠিনতম দিনে হয়েছে, সুখের দিনে এই দলটি হয়নি, এই সংগঠনটি হয়েছে কঠিনতম দিনে। আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যে বিএনপির দুর্দিনে দুঃসময়ে আমরা যখন দেখলাম যে বিএনপি করার জন্য আওয়ামী লীগের ভয়ে, আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের ভয়ে বিএনপি অনেকে করতে চায় না, তখন আমি এই ঝরে পড়া, ঝিমিয়ে পড়া নতুন প্রজন্ম, অবহেলিত, বঞ্চিত যে বিএনপির অনেক নেতাকর্মী আমি তাদেরকে সংগঠিত করার চিন্তা করলাম, যে সারা বাংলাদেশের কিভাবে সংগঠিত করে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করার জন্য আমার ক্ষুদ্র শক্তি, ক্ষুদ্র মেধা জ্ঞানকে কিভাবে কাজে লাগাতে পারি। সেজন্য আমি গঠনতন্ত্রকে দেখে আমি দেখলাম যে 14 নং ধারায় এটা আছে, আমি পড়েই শোনাই আপনাকে এবং দর্শক শ্রোতাদের জন্য। বিএনপির 8 ডিসেম্বর 2009 তারিখ পর্যন্ত সংশোধিত গঠনতন্ত্রে আমি বিএনপি জাতীয়তাবাদী বন্ধু দল নামে একটি সংগঠন গঠন করি 2009 সালের 8ই নভেম্বর। সেটা বিভিন্ন শ্রেণী পেশায় নিযুক্ত ব্যক্তিগণের মধ্যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচিতে বিশ্বাস করেন, শ্রেণী পেশার স্বার্থ রক্ষা করার জন্য সংগঠিত হতে পারবেন এবং এই সব সংগঠন দলের সহযোগী সংগঠন হিসেবে গণ্য হবে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের স্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। তাহলে এখানে আমাকে গঠনতন্ত্র আমাকে সেই রাইটটা দিয়েছিল। আমি সেই রাইট নিয়ে আমি সংগঠন গোছাইছি। সংগঠন গোছায় বিএনপির যত আন্দোলন সংগ্রামে রাজপথে আপনি দেখবেন প্রতিবাদ সভা, গণমিছিল, অবস্থান কর্মসূচি, সেমিনার, সিম্পোজিয়াম, এই বিএনপির নির্দেশিত, বিএনপি কর্তৃক যত প্রকারের আন্দোলন সংগ্রাম হয়েছে
প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী বন্ধুদল ব্যানার সহ তার নেতাকর্মী নিয়ে ছিল। পাশাপাশি এই বিএনপির পক্ষে এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বক্তব্য দেশবাসী এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য আমরা প্রেস ক্লাব, বিএনপির কার্যালয়ের সামনে, বিএনপির মহানগর বিএনপি কার্যালয়, ভাসানী ভবনের অডিটোরিয়ামে, আপনার রিপোর্টার্স ইউনিটিতে, আপনার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে, প্রেস ক্লাবের সামনে, ভিতরে বাইরে সমস্ত জায়গায় আমরা সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম আমরা করেছি। সেখানে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণ, বিভিন্ন সময় বিভিন্ন সদস্যগণ, যুগ্ম মহাসচিবগণ, ভাইস চেয়ারম্যানগণ, বিএনপির উপদেষ্টাগণ, সম্পাদক মণ্ডলীর সদস্যগণ এবং সাবেক যুব দলের নেতাগণ, ছাত্র দলের নেতাগণ উপস্থিত থেকে তাদেরকে আমরা মেহমান হিসেবে দাওয়াত দিতাম। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা হিসেবে তারা এসে তাদের আমাদের প্ল্যাটফর্ম থেকে বক্তব্য দিয়ে সারা দেশের মানুষের কাছে বিএনপির পক্ষে জনমত গঠন করতে এবং সরকারের বিরুদ্ধে জনমত গঠন করা, এই মাধ্যম হিসেবে আমাদের এই প্ল্যাটফর্মটা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা বহু প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রামের মাধ্যমে রাজনীতি একটা দুঃশাসনের বা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষের কাছে জনমত তৈরির ক্ষেত্রে জাতীয়তাবাদী বন্ধুদল অনবদ্য ভূমিকা পালন করেছে। সেই ভূমিকা পালনের জন্য আমি এই বন্ধুদলের সংগঠনটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি, আন্তর্জাতিকভাবে অনেকগুলো কমিটি করছি। আমি আরেকটি কথা বলতে চাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, জাতীয়তাবাদী বন্ধুদলের নেতাকর্মীর বাইরে কোনো মানুষের কাছে আমরা চাঁদা নিতাম না, কোনো অর্থ নিতাম না, আমাদের নিজস্ব অর্থায়নে এই সংগঠনটা পরিচালিত হতো। যে কারণে আমি একদিন রিজভী ভাইকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, ভাই যখন একটি বিবৃতি দেয় তখন তার বাসায় গিয়ে বললাম আমার নেতাকর্মী নিয়ে, ভাই আপনি দেখেন আমাদের কর্মকাণ্ড এবং আপনি আমাদের কর্মকাণ্ড নিয়ে আপনি তদন্ত করেন, যদি কোনো প্রমাণ, তথ্য প্রমাণ কেউ দিতে পারে আমরা কোথাও চাঁদাবাজি করেছি, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কোনো কাজ করেছি, তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তা না হলে আপনি আমাদের এই সংগঠনকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেন। তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন আমাদেরকে, বললেন ঠিক আছে তোমরা কাজ করো, তোমরা বন্ধু দল হিসেবে কাজ করো, জাতীয়তাবাদী না দিয়ে বন্ধু দল হিসাবে। রাজনীতি হচ্ছে একটি বাকযুদ্ধের নাম, যে বাকযুদ্ধের মাধ্যমে বিজয়টি অর্জন করতে হয়। দুঃসময়ে যে সমস্ত সংগঠনগুলি দলের কলেবর বাড়ানোর জন্য, দলের শক্তির জন্য কাজ করে, তাকে সুসময়ে ছেড়ে ফেলা উচিত নাকি আসলে সুসময়ে তাদেরকে রাখা উচিত, এটি অবশ্যই বিএনপির কেন্দ্রীয় যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিচার করবেন, বিশ্লেষণ করবেন। এই জায়গায় মতাদর্শ থেকে দূর করে অবিলম্বে এই আপনাদের মতো সহযোগী সংগঠন যারা সঠিকভাবে পরীক্ষিত রাজপথে নেতৃত্ব দিয়েছে তাদেরকে উল্লেখযোগ্য সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতির প্রয়োজনে দেশবাসীর কাছে, জাতীয়তাবাদী দলের আদর্শের যারা রয়েছেন এবং ম্যাডাম খালেদা জিয়ার কাছে, তারেক রহমানের কাছে আসলে আপনার কি আহ্বান? আপনাকে ধন্যবাদ, আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে 2009 সালের পরের থেকে ঢাকার রাজপথে জাতীয়তাবাদী বন্ধুদল সহ অসংখ্য সংগঠন সত্যিকার অর্থে তারা সংগঠিত হয়ে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে তারা অনেকে গ্রেপ্তার হয়েছে রাজপথ থেকে, আমরা পুলিশের হাতে, আমিও গ্রেপ্তার হয়েছি, আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, জেল খেটেছে রাজপথ থেকে। ম্যাডামের যত প্রোগ্রাম, নির্দেশিত প্রোগ্রাম আমরা রাজপথে পালন করেছি। আমাদের সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী আপনার জেল খেটেছে, মিথ্যা মামলা, এখনো মিথ্যা মামলা কাঁধে নিয়ে ঘুরতেছে। সেই সমস্ত সংগঠনের ভিতরে অন্যতম ছিল আপনার জাতীয়তাবাদী বাস্তরা দল, জাতীয়তাবাদী তৃণমূল দল, জাতীয়তাবাদী কর্মজীবী দল, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, তারপরে প্রজন্ম 71, তারপরে জাতীয়তাবাদী নাগরিক দল, অসংখ্য সংগঠন সত্যিকার অর্থে। কিন্তু প্রশ্ন হলো যে আপনি যে প্রশ্ন করছেন যে আমি কি প্রত্যাশা, সেইটা প্রত্যাশা তো আমাকে ব্যক্ত করতে হবে। অসংখ্য সংগঠন কাজ করেছে, কিন্তু কিছু সংগঠন ব্যক্তি স্বার্থ হাসিল করছে, কিছু লোক ভাড়া করে আইনে এইসব মিসগাইডেড করে, এগুলো হয়েছে, এটাও সত্য, কিন্তু তার সংখ্যা কম, হাতে গোনা। সেখানে ফাইন্ড আউট করা সহজ ছিল। আমি দাবি জানাবো আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, এবং আমার নেতা বাংলার নেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি আমাদের মতন এই যারা নিজের
শ্রম মেধা দিয়ে এই সংগঠনগুলো নেতৃত্ব দিয়ে বিএনপি করতে চায়, এই বিএনপিতে তো হাজার নেতাকর্মীরে তো সংগঠনের নেতৃত্ব মানে পদায়ন করা সম্ভব না। তাহলে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনগুলোকে বিএনপির নীতিমালার আওতায় এনে এবং একটা বিএনপির একটা আইনের মধ্যে এনে বিএনপির দপ্তরের আওতাভুক্ত করে যেন বিএনপির তার বাইন্ডিংসের ভিতর থেকে আমাদের মতো সহযোগী সংগঠনগুলোকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যদি পরিচালনা করে এবং একটা স্বীকৃতি দেয়, তাহলে এই সংগঠনের মাধ্যমে আরো বঞ্চিত, অবহেলিত, ঝরে পড়া, ঝিমিয়ে পড়া শহীদের আদর্শের সৈনিকদেরকে এই সংগঠনের মাধ্যমে সংগঠিত করে বিএনপির হাতিয়ার হিসেবে শহীদের আদর্শের বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক হিসেবে পরিণত করা সম্ভব। এবং এই কর্মীরা বেইমানি করবে না, বেইমানি বিগত দিনেও করেনি, আগামী দিনেও করবে না। অনেক এই যুদ্ধ কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যার পর থেকে বিএনপিকে ধ্বংসের যে নীল নকশা একের পর এক করছে, ইরশাদ করেছে, পারে নাই, ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা করেছে, শেখ হাসিনা এক নাগাড়ে এই যে 17টি বছর করলো, শেখ হাসিনা করলো 15.5 বছর, সেনা শাসনরা করলো 2.5 বছর, এই 15.5। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে দুর্দিনে যে দল সংগঠনগুলিকে দিয়ে বিএনপি উপকৃত হলো, দুর্দিনে যে সংগঠনকে বিএনপি কাছে পেল, পাশে পেল, সুদিনে সেই বিএনপি যদি সেই সমস্ত সংগঠনগুলিকে অস্বীকার করে, সেটি চরমতম আত্মগত সিদ্ধান্ত কিনা, এটি আসলে অন্যরকম একটা বুমেরাং হওয়ার সিদ্ধান্ত কিনা? রেখে বলি এই কথাটা, যে যদি দুঃসময়ে আমরা কাজ করতে পারি, সুসময় আমাদের যদি ভুলে যায়, দুঃখ নাই। আমরা বিএনপি এখনো দুঃসময় চলে, আমাদেরকে কাজে লাগাক। আমরা চাই বিএনপি দুঃসময় সাথে থাকতে, সুসময় আমাদের প্রয়োজন নেই, সুসময় আমাদেরকে স্যাক করে দিক। আমার ব্যক্তিগত অভিমত যে বিএনপি সুসময় আসবে, আসার পরে যদি বিএনপির সদিচ্ছা হয় আমাদেরকে রাখবে, আমাদেরকে এই সংগঠন রাখবে, তাহলে আমাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করাই দিবে, অথবা আমাদেরকে তারা যা করবে তা মেনে নিব, সেটা নিয়ে কোনো দাবি নেই। সুসময়ে বিএনপি ক্ষমতা আসার পরে কোনো দাবি আমার ব্যক্তিগত নাই। আমার দাবি হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপিকে ভাঙার যে নীল নকশা, এর বিরুদ্ধে লড়াই সংগ্রামে আমি থাকতে চাই। আমার সংগঠন জাতীয়তাবাদী বন্ধু দল থাকতে চায়। আমি সেই লড়াই সংগ্রামে বিএনপি দুঃসময়ে পাশে থাকতে চাই। সেই পাশে থাকার অনুমোদন চাই, পাশে থাকার স্বীকৃতি চাই, পাশে থাকার জন্য আমি লড়াই করব। এই লড়াইকে স্বীকৃতি দিতে দেওয়ার জন্য দাবি জানাই। আমার সুসময়ে আমার কিছু চাই। জনাব তারেক রহমান সময় থাকতে চাই, দুঃসময়ের আপনাদের পাশে ছিলেন, তিনি সবসময় আপনাদের সাথে কথা বলেছেন এবং পুরো 15.5টি বছর কিন্তু এই নেতা আপনাদেরকে ছায়ার মতো আপনাদের পাশে ছিলেন বা আপনাদের সাথে কথা বলে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য কাজ করেছেন। এই 36 জুলাই তথা 5 আগস্টের আন্দোলনের ক্ষেত্রে জাতীয়তাবাদী বন্ধু দলের নেতাকর্মী কারা কিভাবে অ্যাসল্ট হয়েছে, কিভাবে মামলার শিকার হয়েছে, এগুলি তারেক রহমানের কাছে অবশ্যই নোট রয়েছে। এই সমস্ত নেতাকর্মীদের ত্যাগের প্রতি গুরুত্ব দিয়ে অবশ্যই এটি স্বীকৃতির জায়গায় জনাব তারেক রহমান গুরুত্ব দিবেন বলে মনে করছেন কিনা? এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে যিনি এত বড় নেতৃত্ব দিলেন, তার আগমন উপলক্ষে জাতীয়তাবাদী বন্ধু দল আসলে কি সম্মান বা কি মর্যাদা বা কি আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে? আমি আপনাকে ইতিহাস বলি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আমেরিকা থেকে সম্মাননা নিয়ে আপনার 2015 সালে বাংলাদেশে ফিরলেন, সালটা আমি একুরেট এই মুহূর্তে বলতে পারতেছি না, আমেরিকা থেকে আসলেন, তখন তাকে বিরচিত সম্বর্ধনা দেওয়া হলো। নারীর ক্ষমতায়নের উপরে তাকে একটা সম্মাননা দেওয়া হলো আমেরিকা থেকে। আমরা কিন্তু রাজপথে, বিমানবন্দরে জাতীয়তাবাদী বন্ধু দল আমাদের সামর্থ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছি। তারপরে এই যে সেদিন যে চিকিৎসা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ যে আসলেন, সেদিনও আমরা ছিলাম রাজপথে। এইরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশের বাইরে গেছেন, বিএনপি নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরাও কিন্তু আমরা বিদায় অভ্যর্থনা জানিয়েছি, আবার আমরা স্বাগতম জানিয়েছি। ঠিক তদ্রূপ আমাদের প্রিয় নেতা, দেশনায়ক, আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান, যে জুলাই আন্দোলনের যে অন্যতম মাস্টার মাইন্ড, এই আন্দোলন কিন্তু শেষ হয়ে গেছিল। আপনি দেখবেন যে 9 দফা টফার পরে এই যে তারেক আছে না আপনার ওই যে তারেক রহমান, আপনার দলের ওই যে বিভিন্ন দলের নাম কি জানো,
গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের খণ্ডিত অংশের নেতা এখন বর্তমানে। তারেক রহমান কিন্তু ক্লিয়ার করে প্রকাশ করছে মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যখন আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছিল, বিএনপি করে না, হ্যাঁ সে কিন্তু বিএনপি করে না, নতুন একটা দল করে, সে অন্য একটা দল করে। সে কিন্তু কখনো বিএনপি করার কথাও বলে না, বিএনপিতে কোনো সুবিধাও চায় না। সে কিন্তু আম বিক্রি করে, মধু বিক্রি করে সে জীবন চালায়। সে কিন্তু পরিশ্রম করে আয় করে, চাঁদাবাজি করে না। যারা কাজ করে, ব্যবসা করে, তারা চাঁদাবাজি করে না। যারা কিছু করে না, শুধু রাজনীতি করে, তারাই দেখবেন চাঁদাবাজি করে। তাদের কাজই হচ্ছে চাঁদাবাজি করার জন্য। কলঙ্ক থেকেই আসলে বিএনপি কে মুক্ত করাটা মুশকিল হচ্ছে। এখন এই কলঙ্ক থেকে অধিকাংশই মুক্ত। এখানে চাঁদাবাজরা হচ্ছে ওই যে আওয়ামী দুঃশাসনের দোসর, ওরা ওই হালুয়া রুটি খাইছে, বিভিন্ন ফাঁক ফকর থেকে বিএনপির কিছু লোকের কান্দে চড়ে এসে ওরাই চাঁদাবাজি করে, ওরাই সন্ত্রাসী করে অধিকাংশ। হ্যাঁ, বিএনপির কিছু আছে, কিছু আছে। হাতের পাঁচটা আঙ্গুল কি সমান? অবশ্যই নয়। এক বাবার সব সন্তান কি সমান? অবশ্যই নয়। আর বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, একটা সমুদ্র বটবৃক্ষ। এখন বিএনপি দুইজন নেতা, একজন প্রধান নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তিনি অনেকটা দুর্বল, যে কারণে তিনি এখন নেতৃত্ব দিতে পারতেছেন না। তিনি আমার দলের নেত্রী আছেন, নেতা আছেন, তিনি চেয়ারপারসন, কিন্তু তার পক্ষে হয়ে দলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি কোথায় থাকেন? সেই সুদূর লন্ডনে, ইংল্যান্ডে থাকেন। ইংল্যান্ড থেকে এই দলটাকে আপনি দেখেন, বিএনপিকে ভাঙার জন্য কত ষড়যন্ত্র চক্রান্ত শেখ হাসিনা করেছে। কোন ষড়যন্ত্র চক্রান্তের কাছে মাথা নত বিএনপি করে নাই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। সেই তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, এবং তিনি যেদিন বিমানবন্দরে নামবেন, জাতীয়তাবাদী বন্ধু দলের শুধু নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন ঢাকার রাজপথে নেমে আসবে। ঢাকার এয়ারপোর্ট থেকে সারা ঢাকা শহর, অলিতে গলিতে কোটি জনতার তখন মিলন মেলা হবে। সেখানে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট চলছে। বাগেরহাট 4, শরণখোলা, মৌলভীগঞ্জ নিয়ে যে সংসদীয় আসন দীর্ঘ সময় ইতিহাসে ছিল, ইতিহাস থেকে মোছার জন্য, এটিকে লীন করে দেওয়ার জন্য বাগেরহাট 4 আর নাই 3 হয়ে যাবে, এমন যে কথাগুলি বলা হচ্ছে, বা 1 হয়ে যাবে, বা 2 এর মধ্যে মিশে যাবে, এই ষড়যন্ত্রটিকে আপনারা আসলে কিভাবে নস্যাৎ করার জন্য রাজপথে নেতৃত্ব দিচ্ছেন? বাগেরহাট 4 পুনর্বহালের ক্ষেত্রে কি আহ্বান, এবং বাগেরহাট 4 এর নন্দিত মুখ হিসাবে দলের কাছেই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কি প্রত্যাশা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন, ছাত্র জীবন থেকে আমি মহলগঞ্জ শরণখোলা রাজনীতির সাথে যুক্ত। আমি মহলগঞ্জের একটি অন্যতম বড় জনপদ হচ্ছিল সেলিমাবাদ পরগনা। এইটা সেলিমাবাদ একটি এখানে উপজেলা হওয়ার মতন একটা জায়গা। এখানে কলেজ আছে, স্কুল আছে, আপনার অনেকগুলো স্কুল কলেজ এখানে আছে, ছোট বন্দর আছে, বিশাল একটি বাজার আছে এখানে, এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, এখানে একটি উপজেলা হওয়ার মতন, থানা হওয়ার মতন যথেষ্ট অবকাঠামো এখানে আছে। কিন্তু তারপরেও 2টি পুলিশ ফাঁড়ি দিয়েছে পরবর্তীতে আপনার, তারপরেও উপজেলা না হলেও একটা উপজেলার মতন একটি জায়গা, সেই জায়গায় একটি কলেজ আছে, সিনেমাবাদ মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়টা টিন শেড কলেজ ছিল। আমি সেই ছাত্র জীবনে আমি ওখানে তখন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পড়াশোনা করি। ওই কলেজে ছাত্র দলের কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে আমি সেই কলেজে যাই। সেখানে গিয়ে নেতৃত্ব দিয়ে ছাত্র দলের নেতৃত্ব নেতা কর্মীদের সংগঠিত করি, ছাত্র সংসদ নির্বাচন আদায় করে সেই কলেজে নেতৃত্ব দিয়ে আমি আহ্বায়ক হিসেবে মহলগঞ্জ উপজেলা ছাত্র দল কর্তৃক অনুমোদিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি, এবং স্থানীয় সমস্ত বিএনপি এবং সংগঠন নেতাকর্মীদের এবং সুশীল সমাজকে সাথে নিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করে বিএনপিকে ছাত্র সংসদে ছাত্র দলকে প্যানেলসহ জয়লাভ করাই। আমি সেই থেকে এই অঞ্চলের মানুষের সাথে জড়িত। আমি এরপরে আওয়ামী দুঃশাসনের রোশনালা পড়ে 1998 সালে ঢাকা আসি। ঢাকা এসে মহলগঞ্জ শরণখোলা জাতীয়তাবাদী ফোরাম গঠন করি, তারও প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমি, এবং এখন ওই কমিটির 1 নম্বর সদস্য। আমি ছাত্র সংসদ নির্বাচন করছি, তখন মনের ভিতরে ছিল আমি জাতীয় সংসদ নির্বাচন করব। সে লক্ষ্যে আমি 2018 সালে আমি নির্বাচনে আমি বিএনপির থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করি এবং জমা দিই, এবং বিএনপির স্কাইপি মানে আপনার মনোনয়ন বোর্ডে আমি উপস্থিত হয়ে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সাথে সাক্ষাৎকার দেই, মনোনয়ন বোর্ডের সাথে সাক্ষাৎকার দেই। এই বিএনপি থেকে বাগেরহাট 4 মহলগঞ্জ শরণখোলা আসনে আমি মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দলের আপনার ঐক্যের কারণে, জোটের কারণে সেই 2018 সালে আপনাকে জামাত ইসলামীকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। আমি একমাত্র প্রার্থী, বিএনপি তখন বাগেরহাট 4 আসন থেকে
12 জন মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু এই 12 জনের আমি বাদে কেউই সেই নির্বাচনে যায়নি মাঠে। আপনি দেখবেন আমার পাশে বসা আছেন বগুড়াটি সেলিমাবাদ পরগনার বগুড়াটি ইউনিয়নের ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি আপনার খান ফেরদাউস হোসেন। তো তিনি রাজসাক্ষী, আমার কথা শুনতেছেন। তো সেখানে তিনিও ছিলেন ঢাকায়, যে নির্বাচনে তানের শীষ প্রতীক যখন জামাতকে দেওয়া হয় তখন অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা যারা আমার থেকেও বড় দাবিদার তারা কেউই এই নির্বাচনে আমি মেনে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি, জামাত, ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির সবাইকে নিয়ে আমি এখানে যৌথ সভা করি, একাধিক যৌথ সভা করে আমার নেতৃত্বে সভা হয়। আমি তাদেরকে সংগঠিত করে ঢাকার থেকে নেতাকর্মী নিয়ে এখান থেকে পোস্টার ছাপিয়ে, লিফলেট ছাপিয়ে আমি সেই নির্বাচনে অংশগ্রহণ কর্মসূচি পালন করার জন্য, গণসংযোগ করার জন্য ঢাকা থেকে আমার এই ফেরদাউস ভাই সহ আরও অনেক নেতাকর্মী নিয়ে আমি সেই মোড়লগঞ্জে যাই। মোড়লগঞ্জে গিয়ে সেখানে আমি কিন্তু গণসংযোগ করি, পোস্টার লাগাই, লিফলেট বিতরণ করি। এবং আমার সেদিনে তারিখটা এই মুহূর্তে আমার মনে নাই, আমাদের প্রার্থী অধ্যাপক আব্দুল আলিম সহ 112 জন নেতাকর্মীকে তার প্রার্থীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নদীর এপার আমি ওপারে তাকে গ্রেপ্তার করা হয়। আমাকে ওখান থেকে ফোন দিয়ে জানালো, আপনি কালিকাবাড়ি নামক স্থানে বাজারে ছিলাম, যে আপনি দ্রুত সরে পড়েন, তাহলে আপনিও গ্রেপ্তার হবেন। কিন্তু আমি যখন যাই আমাকে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশীরা কিন্তু আমার নিষেধ করেছিল আমাকে না যাওয়ার জন্য। আমি তাদের সকল নিষেধ উপেক্ষা করে যে না, আমি দলের নির্দেশ মানি, আমার দল আগে, আমার প্রতীক আগে, আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হব না। সেদিন আমি কিন্তু ভয়ভীত হই নাই, লোভে লোভাতুর হই নাই। আমি গেছি নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচন করতে। আমি সেদিন নির্বাচন করে প্রার্থী অ্যারেস্ট হলে আমি পুলিশে যখন আমাকে গ্রেপ্তার করার জন্য ছুটি আসলো, আমি আমার মতন করে আমি পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াই। পরবর্তীতে নির্বাচনের পরে আমার যে নেতাকর্মীরা জেলখানায়, ঢাকা আন্দোলনের সময় ঢাকার জেলখানা ছিল, মোড়লগঞ্জের অনেক ছেলেপেলে, আমি তাদেরকে দেখার জন্য জেলখানায় যাই, দেখা করি, তাদের পিসিতে সামর্থ্য দিয়ে আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করি, তাদের জামিনের জন্য, মুক্তির জন্য সহযোগিতা এবং চেষ্টা করি। এবং বাগেরহাটে গিয়ে, জেলখানায় গিয়ে আমার সঙ্গে মোড়লগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আপনার আফজাল হোসেন জমাদ্দার, যিনি এবার উপজেলা বিএনপির নির্বাচনের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী, পছন্দ যাই থাকুক না কেন সত্যকে স্বীকার করতে হবে, তিনি সেদিন আমার সাথে ছিলেন। জেলখানায় গেছেন, বাগেরহাটে জেলখানা, ঢাকার জেলখানায় আমার সাথে গেছে। জেলখানায় যে নেতাকর্মীদের সাথে দেখা করছি, পিসিতে টাকা দিছি, তাদের খোঁজ খবর নিয়েছি জামিনের জন্য। সেই সময় কিন্তু অনেক নেতারা হানিমুন করতে দেশ বিদেশে চলে গেছে এবং অনেক মনোনয়ন প্রত্যাশী। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে প্রত্যাশাটা পূরণ হবে কিনা, আপনাকে দলীয় মনোনয়নে মনোনীত করা হবে কিনা, এবং বিজয়ের কি সম্ভাবনা থাকবে? আমি আপনাকে যেটা বলতেছিলাম, এর প্রতি একটা প্রশ্ন আপনার গেছে, সেটা হচ্ছে বাগেরহাটের 4টি আসন। এই 4টি আসন ভেঙে 3টি আসন করছে নির্বাচন কমিশন। আমি প্রথমে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই সিদ্ধান্তকে আমি প্রত্যাখ্যান করছি। বাগেরহাটের 4টি আসন ছিল 1970 সাল থেকে, স্বাধীনতার পূর্ব থেকেই এখানে 4টি আসন। মোড়লগঞ্জ শরণখোলা নিয়ে 1টি আসন, বাগেরহাট কচুয়া নিয়ে, তখন চিতলমারি ছিল বাগেরহাট কচুয়ার সাথে। পরবর্তীতে স্বাধীনতার পরে বাগেরহাট কচুয়া হলো, ফকিরহাট মোল্লারহাট চিতলমারি নিয়ে এক আসন হলো, বাগেরহাট কচুয়া নিয়ে 2 আসন হলো, রামপাল মোংলা নিয়ে 3 আসন হলো, মোড়লগঞ্জ শরণখোলা নিয়ে 4 আসন হলো। এই 4 আসন দিয়ে আপনি অন্যান্য জেলা যে উপাদানের কারণে এটা ভাগ করার কথা বলা হলো, কমানোর কথা হলো, এর থেকে কম উপাদান অন্যান্য জায়গায় আছে, সেখানে চোখ পড়লো বাগেরহাটে। বাগেরহাট একটা অর্থনৈতিক জোন। আপনি এখানে মংলা বন্দর, আপনি দেখবেন দেশের 2টো বৃহত্তর বন্দর, তার একটি চট্টগ্রাম, একটি বাগেরহাটে। আপনি দেখেন ম্যানগ্রোভ, সুন্দরবন, অধিকাংশ জায়গা সুন্দরবনের বাগেরহাট জেলার মধ্যে। আপনি সমুদ্র বন্দর তো বললাম, আপনি আসেন হচ্ছে হলো তীর্থস্থান বাগেরহাটে, পীর খানসান আলী পুণ্যভূমি বাগেরহাটে, 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে। বাগেরহাটে আপনি দেখেন বিদ্যুৎ কেন্দ্র রামপালে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র। বাগেরহাট একটা অর্থনৈতিক জোন। আপনি মংলা বন্দরকে কেন্দ্র করে অর্থনৈতিক ভাবে গড়ে উঠতেছে রামপাল মোংলা, ইকোনমিক জোন হিসেবে গড়ে উঠতেছে। সেইখানে আপনি উন্নয়ন বরাদ্দ যদি কমায় দেন, 3টে আসন যদি হয়ে যায়, উন্নয়ন বরাদ্দ কমে যাবে।
4টি আসনে উন্নয়নবদ্ধ তো 3টাই দিবে না, তখন তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে বাগেরহাট। আমরা এটা মেনে নিতে পারি না, কোন অবস্থাতে এটা মেনে এটা কি আপনাদের সাথে যায় না? এটা যায় না। এবং 4টি আসন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি। এবং আগামী বৃহস্পতিবার, আজকে হলো 7 তারিখ সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে আমরা বাগেরহাটবাসীর ডাকে আপনার এখানে সর্বস্তরের মানুষ, সে সচিব থেকে একজন সাধারণ রিক্সাওয়ালাও সেদিন উপস্থিত থাকবে, রিক্সাওয়ালা থেকে সাধারণ উপস্থিত থাকবে। তারা এই মানববন্ধনে উপস্থিত হয়ে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গর্জে উঠবে, যেমন বাগেরহাটে গর্জে উঠছে, রাজধানীতে গর্জে উঠবে। আমরা সেখানে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। আমরা আপনার সাংবাদিকদের মাধ্যমে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আসেন, আপনারা দেখবেন সকল সাংবাদিক ভাইরা, আপনারা আমরা প্রেস ক্লাব থেকে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশন আমরা অনেক আলোচনা করলাম। আমরা বাগেরহাট 4 আসনকে রাখতে চাই, বাগেরহাট 4 আসনে আমি নির্বাচন করতে চাই। আমি বিশ্বাস করি আমি একজন যোগ্যতম প্রার্থী। আমার দল, আমি যখন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পোড় খাওয়া একজন কর্মী, আমি নেতা নই, আমি একজন সংগঠক। আমি বিএনপিকে সংগঠিত করে, নেতাকর্মীদের সংগঠিত করে, জনগণকে সংগঠিত করে বিএনপির নীতি আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব, তারেক রহমানের উদার রাজনীতিকে যে আদর্শ, উনি যে এখন প্রতিহিংসা নয়, সম্প্রীতি এবং সমৃদ্ধির রাজনীতি উনি যে আহ্বান জানিয়েছেন, তরুণ প্রজন্মের প্রতি যে আহ্বান জানিয়েছে, তরুণ প্রজন্মের দিবে ভোট, তরুণ প্রজন্মের মার্কা ধানের শীর্ষের দিবে ভোট যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বানকে আমি নেতৃত্ব দিয়ে সংগঠিত করে আমার মৌলগঞ্জ শরণখোলাকে ঐক্যবদ্ধ করে আমি বিএনপিকে বিজয় লাভ করাবো, ধানের শীষের বিজয় লাভ করাবো। এবং এটা আমি পারবো, এটা আমার সেই দক্ষতা আছে, আমার সেই যোগ্যতা আছে, আমার সেই গ্রহণযোগ্যতা আছে। এটা দিয়ে আমি বাগেরহাট 4কে আমি বিএনপির কে এমপি হিসেবে আমি ইনশাআল্লাহ বিজয় লাভ করাবো ইনশাআল্লাহ। শেষ আলোচনায় কোনো কারণে যদি আমাকে বাদে কাউকে যদি যোগ্য মনে করে ধানের শীষ দেওয়া হয়, আমি অবশ্যই অঙ্গীকার করছি আমি ধানের শীষের পক্ষেই থাকবো। আমি না পাওয়ার বেদনা থেকে আমি ধানের শীষ। শেষ আলোচনায় সমাপনী বক্তব্যে জাতীয়তাবাদী বন্ধু দলের কর্মী সমর্থকের মাধ্যমে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে কিভাবে আপনার সহযোগী সংগঠনটি দায়িত্ব পালন করবে এবং এটার চূড়ান্ত স্বীকৃতির প্রত্যাশা করে আপনার সমাপনী বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমি জাতীয়তাবাদী বন্ধু দলের পক্ষ থেকে এটাই আপনাকে নিশ্চয়তা দিতে পারি, সারা বাংলাদেশে আমার 35টি জেলা কমিটি আছে, আমার দল বিএনপি জাতীয়তাবাদী দল। আমি তো বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক, আমি তো একজন একাধারে বিএনপি নেতা। আমি আগামী বাগেরহাট জেলা বিএনপির সম্মেলনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো একটি পদে। আমি সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পরে আমি আমার পদের নাম আমি জানাবো, কোন পদে আমি সম্মেলনে অংশগ্রহণ করব। এই মুহূর্তে আমি এটুকু বলতে পারি, আমি একজন বিএনপি নেতা, পাশাপাশি বিএনপির ঝরে পড়া, ঝিমিয়ে পড়া, অবহেলিত, বঞ্চিত মানুষদেরকে সংগঠিত করে বিএনপির গণতন্ত্র অনুযায়ী একটি সহযোগী সংগঠন যে গঠন করেছি, এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে বন্ধু দলের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করার জন্য, বিএনপির পক্ষে জনমত গঠন করার জন্য, ধানের শীষের পক্ষে জনমত গঠন করার জন্য, আগামী নির্বাচনে বিএনপি যাতে নিরঙ্কুশ সংঘর্ষ অর্জন করতে পারে সেই ভূমিকায় বিএনপি জাতীয়তাবাদী বন্ধু দল বিএনপির পক্ষে একটি তার সামর্থ্য দিয়ে ঝাঁপিয়ে পড়বে সারা বাংলাদেশে। জাতীয়তাবাদী বন্ধু দল অনবদ্য ভূমিকা পালন করবে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। সেজন্য আমি আমার নেতা এবং আমার প্রিয় নেত্রী, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করব, আপনি জাতীয়তাবাদী বন্ধু দলকে, বিএনপিকে শক্তিশালী করার জন্য ক্ষুদ্র সংগঠন হিসেবে হলেও স্বীকৃতি দিয়ে, মর্যাদা দিয়ে কাজ করার সুযোগ দিন। আমরা কাজ করতে চাই, কাজের মাধ্যমেই আমরা আমাদের কি প্রাপ্তি হতে পারে, কি আমাদের প্রাপ্য হতে পারে, কি পারিশ্রমিক হতে পারে, সেটা নির্ধারণ করবেন দলের নীতি নির্ধারক আমার প্রিয় নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূল শহীদ প্রেসিডেন্ট যার আদর্শ নিয়ে তিনি দীর্ঘ সময় যে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তার কিছু আলোচনা থেকেই সেটি প্রতিবান হচ্ছে। কতটা রাজনৈতিক চর্চা থাকলে তিনি ইতিহাসের তারিখ উল্লেখ করে, সময় উল্লেখ করে তিনি যে কথাগুলি বললেন, সেই কথাগুলি দ্বারা অবশ্যই জাতীয়তাবাদী দল বিশেষভাবে উপকৃত হচ্ছে। যে সহযোগী সংগঠন যা দুর্দিনে যে সহযোগী সংগঠন ঢাল হিসাবে, ছাতা হিসাবে দায়িত্ব পালন করেছে, বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য তৃণমূল পর্যায়ে যে সংগঠনটি
তিনি ছড়িয়ে দিয়েছেন, তাদেরকে স্বীকৃতি দিয়ে সম্মানের জায়গা দিয়ে বিএনপির সংগঠনকে বটবৃক্ষের মতো আরও বৃহৎ কলেবরে বাড়ানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন এবং অবিলম্বে এটির একটা ফাইসালা বা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বা স্বীকৃতি দিয়ে সম্মানের একটা জায়গায় নিয়ে বিতর্কের জায়গা থেকে ঊর্ধ্বে আসার ব্যবস্থা করবেন বলে তৃণমূল মনে করছে। বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আওয়ামী লীগ জনাব শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা করেছে, কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে, ভূখণ্ডের জাতীয়তাবাদ নিয়ে জনাব শরীফুজ্জামান লিটু তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতীয়তাবাদের জনক হিসাবে যিনি স্বীকৃতি দিয়েছেন বা স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘ সময় আলোচনা করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, তার সেই কথাটিকেও বিএনপি গুরুত্ব দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিরল সম্মানে ভূষিত করার ক্ষেত্রে তিনি যে ভূমিকাটি রাখছেন, যে গবেষণাগুলি করছেন, সেটিও কেন্দ্রীয় বিএনপি বিশেষভাবে উপকৃত হবে বলে সচেতন মহল বা তৃণমূল বিএনপি বা যারা রাজনীতিক করেন বা রাজনীতিতে যুক্ত আছেন তারা সবাই মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন করে আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন করে বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ জানাই। আপনারাও পরবর্তী সময়ে আমি আবার কথা বলার সুযোগ পেলে বলবো, সেই অপেক্ষায় আপনারাও থাকবেন আর আমিও থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।